ডাক্তার আব্দুল কাদের খান অধ্যাপনা করছেন ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে। একটা সময় সার্জারি বিশেষজ্ঞ হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে। শিক্ষকতায় সময় বেশি দিলেও এখনও তিনি নামমাত্র মূল্যে নিয়মিত সার্জারি করেন। ডাক্তার খান মনে করেন তার সমস্ত অর্জনের পেছনে যে শিক্ষা দীক্ষা রয়েছে তার ভিত্তিটা গড়ে উঠেছিল গ্রামের স্কুল থেকে, যেখান থেকেই তার শিক্ষা জীবন শুরু। আমি ঝিটকা আনন্দমোহন উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র ছিলাম, আর এখনও গর্ববোধ করি যে ওই স্কুল থেকে পাশ করেই এই পর্যায়ে আমার আসা। ডাক্তার খানের শুরুটা ভালো হয়েছিল বলেই হয়তো আজ অবধি তিনি মানিকগঞ্জের ঝিটকা আনন্দমোহন উচ্চ বিদ্যালয়কে মনে রেখেছেন। কিন্তু তার সেই প্রিয় স্কুলের বর্তমান অবস্থা সম্পর্কে কতটা জানেন ডাক্তার খান? বিগত বেশ কিছুদিন যাবৎ এই স্কুলের শিক্ষার মান বলেন, স্কুলে ছাত্রদের উপস্থিতি বলেন, শিক্ষকদের উপস্থিতি বলেন, বা ওভারঅল স্কুলের যে পারফরমেন্স, দ্যাট মিন্স পরীক্ষার রেজাল্ট যেটা, সেটা কোনো মতেই গ্রহণযোগ্য না। সম্ভবত তিনি তার 100 বছরের পুরনো স্কুল নিয়ে শঙ্কায় আছেন। লেখক, গবেষক ও গণমাধ্যমের পরিচিত মুখ সৈয়দ আবুল মকসুদ। তার শিক্ষা জীবনের শুরুটাও সেই ঝিটকা আনন্দমোহন উচ্চ বিদ্যালয় থেকে। শুধু তিনিই নন, আরও অনেক গুণীজনেরই শিক্ষা জীবন শুরু হয় এই স্কুল থেকেই। এখন আবুল মকসুদের বেশিরভাগ সময় কাটে লেখাপড়া আর বই পড়ে। তিনি বলছিলেন তাদের সময় আর এই সময়ে পাঠদানের পার্থক্যটা কেমন। সেই স্কুলের যে শুধু পড়াশোনার দিক থেকে ভালো ছিল, শিক্ষক ভালো ছিলেন, নিয়ম শৃঙ্খলা ভালো ছিল, সেটা না, স্কুলের যে প্রাকৃতিক পরিবেশ, সেই পরিবেশটা তো এখন আর নাই। অর্থাৎ শিক্ষা জীবনের প্রাথমিক স্তরে আপনি যা শিখছেন, পরবর্তীতে সেগুলোই আপনাকে পথ দেখাবে। আবুল মকসুদের কাছে জানতে চাই, তার সেই প্রিয় ঝিটকা আনন্দমোহন স্কুল কি আগের ঐতিহ্য ধরে রাখছে? কোনো খোঁজ খবর কি তিনি রাখতে পারছেন? ওই রাস্তা দিয়ে আমি যাতায়াত করি যখন গাড়িতে, তখন দেখে খুবই খারাপই লাগে যে এই অবস্থাটা হলো কেন। এই অবস্থাটা তো হওয়ার কথা না, এটা কীভাবে, এবং এর থেকে যে এখন স্কুল কর্তৃপক্ষ কি করছে আমি জানি না। স্কুল কর্তৃপক্ষের তো এটা একটা সাংঘাতিক ধরনের গাফিলতি। একটা স্কুল তার ছাত্রছাত্রীদের কেমন শিক্ষা দেয় সেটা বোঝা যায় শিক্ষার্থীদের অবস্থান পর্যালোচনা করলেই। পৃথিবীর নামি দামি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোর অ্যালামনাই কি করছে সেটার উপরই নির্ভর করে প্রতিষ্ঠানগুলোর অবস্থান। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোও কিন্তু এর বাইরে নয়। এই সৈয়দ আবুল মকসুদ কিংবা ডাক্তার আব্দুল কাদের খান আমাদের অনুসন্ধানের বিষয়বস্তু নন, তবে তারাই আমাদের অনুসন্ধানের ভিত করে দেবেন। এই দুই গুণী ব্যক্তি তাদের শিক্ষা জীবন শুরুর প্রথম স্কুলটি সম্পর্কে যতটুকু খোঁজখবর রাখছেন, তাতে তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তাহলে ঝিটকা আনন্দমোহন থেকে শুরু করা যাক। দেখা যাক এই অনুসন্ধান শেষ পর্যন্ত কোথায় গিয়ে থাকে। বয়ে চলা ইসামতি নদীর পাশের এই জনপদের নাম ঝিটকা, পড়েছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায়। মানিকগঞ্জ মহকুমার মাইটা জমিদার শ্রী যোগেশ্বর পোদ্দার 1926 সালে তার বাবার নামে ঝিটকা আনন্দমোহন উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। স্কুলটি রয়েছে 13 একরের মতো জমি আর অনেক পুরনো গাছ। অভিযোগ আছে স্কুলের আয়ের উৎস হিসেবে বিবেচিত জমি জমা, এমনকি দোকান ভাড়াও নাকি লুটপাট হয়ে যাচ্ছে। আর এই অভিযোগ বর্তমান ম্যানেজিং কমিটির বিরুদ্ধে।
শুরুতেই এমন অভিযোগ করলেন স্কুলটির সাবেক শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন। 8-10 বছর যাবৎ এই স্কুলের যে ম্যানেজিং কমিটি তৈরি হয়েছে, এটা ব্যক্তি বিশেষের ইচ্ছা এবং ম্যানেজিং কমিটির সভাপতি অশিক্ষিত বলাই চলে। সেই স্কুলকে শিক্ষা খাতে উন্নতির জন্য ব্যবহার না করে ব্যবসায়িক খাতে শিক্ষাকে ব্যবহার করছে এবং সেইভাবে সে কমিটি তৈরি করছে। স্কুলে মার্কেট বানাইছে। এটা স্কুলের কোনো কাজে আসে নাই, ব্যক্তির স্বার্থের কাজে আসছে। আওলাদ হোসেনের অভিযোগগুলো একটু খতিয়ে দেখা দরকার। এই 70টি দোকানের মালিক ঝিটকা আনন্দমোহন স্কুল। স্কুলের উন্নয়নের জন্য গত 19 বছর ধরে এগুলো ভাড়া দেয়া হচ্ছে। কথা বলা যাক কয়েকজনের সাথে, যাদের কেউ কেউ এসব দোকান ভাড়া নিয়ে ব্যবসা করছেন। এটা হচ্ছে আপনার 250 টাকা, তখন ওই সময়ের যে ডিটটা ছিল ওইভাবে আর কি। এটা এনে ঘর হলো ঘর প্রতি 1500 টাকা ভাড়া। সরাসরি স্কুলে দেন? না না না। আবার এই ব্যবসায়ীরা বলছেন ভাড়ার পুরোটা পায় না স্কুল কর্তৃপক্ষ। পজিশন যে কিনে নিচ্ছে তার কাছ থেকে ভাড়া নিচ্ছে আমি, ঠিক আছে, পজিশন তো আরেকজনের কাছে বিক্রি করছে, এটা আর অনেক আগে। এটা ভাড়া দিল, আমি দিল 1500, হয় মানে যে পজিশন কিনে নিচ্ছে তারে দিই, আর সেই স্কুলে দেয় মনে হয় স্যার আগেরগুলা 250 টাকা। তাহলে বাকি 1250 টাকা যায় কোথায়? ভাড়া তো শুরুতে ছিল 250 টাকা, এখন 250 হ্যাঁ, টাকা। 250 টাকাই আছে। তাহলে আপনার ভাড়া দিতে 1500 টাকা? হ্যাঁ, আমাদের ওই যে ঘরটারে তো মালিকে উঠাইছে, এনে বাজার অনুযায়ী আমাদের দিতে দিতেছে। তার মানে ভাড়ার বড় অংশটাই চলে যাচ্ছে অন্য কারো পকেটে, যিনি স্কুলকে নামমাত্র ভাড়ার কথা বলে মোটা অঙ্কের টাকা ভরছেন নিজ পকেটে। আর এটা ভেতরের লোক ছাড়া সম্ভব নয়। অভিযোগ উঠেছে আবারও নাকি নতুন করে লুটপাটের ফন্দি ফিকির চলছে। স্কুলের জমিতে গড়ে উঠছে নতুন 250 দোকান। প্রত্যেকটির পজিশন বিক্রি হচ্ছে 1,20,000 টাকায়। সব বিক্রি হয়ে যাবার পর মোট আয় দাঁড়াবে 3 কোটি টাকা, আর মাসিক ভাড়া ধরা হয়েছে 500 টাকা। সব মিলে মাসে ভাড়া আদায় হবার কথা 1,25,000 টাকা। যেখানে আগের 70টি দোকানের 250 টাকাই পাওয়া যেত না, এমনকি ব্যবসায়ীদের কাছে বেশি টাকায় ভাড়া দিয়ে পুরো টাকাই গায়েব করা হতো, সেখানে এই নতুন 250 দোকান থেকে ভাড়া আদায় হবে সেই নিশ্চয়তা কোথায়? দেখেন এই যে সবাই তো নিছে, আসলে তারা চালানোর জন্যই চেষ্টা করতেছে। এটা তো একটা মার্কেট, ব্যবসায়ীরা নিলে পরে তারা চালানোর চেষ্টা করে এবং তারা আমার মনে হয় চালাইতে পারবে। 2-3 বছর বা 5 বছর তাদের ওই কষ্ট করতে হবে, এই ভাড়াটা দিতেই তাদের অনেক কষ্ট হবে, তারপরে থেকে হয়তো তারা লাভবান হইতে পারে। অনুসন্ধানের সময় আমাদের কাছে তথ্য আসে মার্কেট তৈরির এই জায়গাটিতে একটি মহিলা কলেজ হবার কথা ছিল, অথচ সেই জমিতেই এখন গড়ে উঠছে দোকানপাট। এ বিষয়ে বিস্তারিত জানতে হলে কথা বলতে হবে স্কুলটির ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও বর্তমানে হরিরামপুর উপজেলার চেয়ারম্যানের সাথে। আর নাম থাকলে এখন আর কাটা যাবে না, যেহেতু কোর্টে চলে গেছে, চার্জশিট হয়ে গেছে, ভয়ের কিছু নেই। দেওয়ান সাইদুর রহমান, তিনি বিচার সালিশে ব্যস্ত। এরই এক ফাঁকে তার কাছে জানতে চাই স্কুলের বর্তমান ম্যানেজিং কমিটি আর মার্কেট তৈরির প্রসঙ্গে। ওই জিতকে স্কুলের একটা সম্পদ আছে প্রায় অনেক একর, সেই জায়গা এরা নিল যে মার্কেট করবে। 300 কতটি দোকান যিনি করছে, সবার কাছে 1.5 লাখ 2 লাখ এমনি করে টাকা নিছে অ্যাডভান্স। ঝিটকা আনন্দমোহন স্কুলের এমন অবস্থার জন্যে কারা দায়ী? সেলিম মোল্লা নামে এক লোক কিভাবে দুর্নীতি করে তার 1000 কোটি টাকার মালিক। সে সভাপতি হওয়ার পরে তখন তার সাথে যারা আসলো দুর্নীতি করে এদের সাথে মিলিয়ে এদেরকে রাইখে এগুলি শুরু হলো। অভিযোগের তীর বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি সেলিম মোল্লার দিকে। তার কাছে যাবার আগে জানতে হবে স্কুল কর্তৃপক্ষ এসব ব্যবসায়িক কার্যক্রমে আয় ব্যয়ের হিসেবটা কতটা স্বচ্ছ রাখছেন।
সোহরাব হোসেন, ঝিটকা আনন্দমোহন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তার কাছেই সকল গুরুত্বপূর্ণ কাগজপত্র থাকার কথা। তবে হিসেব জানার আগে তার সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। অভিযোগ আছে কেরানি পদে যোগ দিয়ে এখন তিনি এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হয়ে বসে আছেন। 83 সনে আমি কেরানি জয়েন করি, তারপরে আমি 1988 সনে আমি শিক্ষক হিসাবে জয়েন করি আমি। হ্যাঁ, 2 বছর হয়ে যায়। পরে কি আপনি কোনো ডিগ্রি নিয়েছেন? আর ডিগ্রি তো আমার তো আগেই ছিল। আচ্ছা, মেনে নেওয়া যাক তিনি সঠিক নিয়মেই পদোন্নতি পেয়েছেন, কিন্তু যে উদ্দেশ্য নিয়ে স্কুলের জমিতে দোকান তৈরি করা হয়েছিল সেটা কি পূরণ হচ্ছে? সামনের দোকানগুলো ভাড়া টাড়া দেয় না, গেলে এগুলো ভাড়া দেয়? ভাড়া বকে আর কিভাবে ইয়া দিছে মানে? ভাড়া দিচ্ছে না, ওই যে দোকান এরকম চলে না। ওরা দোকান নিয়ে ওরা অনেকেই মানে ভাড়া আয় করতে পারতেছে না। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলছেন 250 টাকাও ঠিক মতো ওঠে না, কিন্তু দোকানদাররা তো বলেছিলেন 250 নয়, তারা ভাড়া দেন 1500 টাকা। এনে ঘর হলো ঘর প্রতি 1500 টাকা ভাড়া। এটা ভাড়া দিল, আমি দিল 1500। এবার এসব দোকান ও ব্যবসা কেন্দ্রিক নথিপত্র দেখা যাক। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সব কাগজপত্র দেখাবেন বললেও শেষ পর্যন্ত তিনি পাকিস্তান আমলের স্কুলের পর্চা ও ম্যানেজিং কমিটি রেজুলেশন পর্যন্তই দেখাতে পারলেন, কিন্তু কোনো চুক্তিপত্র দেখাতে পারলেন না। শেষ দিকে মৃদু স্বরে স্কুলটির ম্যানেজিং কমিটির সভাপতি সেলিম মোল্লার সাথে দেখা করতে বললেন। কে এই সেলিম মোল্লা, কি তার পরিচয়, আর কেনই বা তার ম্যানেজিং কমিটির বিরুদ্ধে এত অভিযোগ? কেনই বা সব অভিযোগের তীর তার দিকে? আর কেন একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাকে ঢাল হিসেবে সামনে রাখছেন? উত্তর খুঁজতে হবে। তবে ইনভেস্টিগেশন 360 ডিগ্রির নিয়মিত দর্শকদের কাছে এই নামটি পরিচিত মনে হতে পারে, তবে ভুলে গেলেও সমস্যা নেই, স্মরণ করিয়ে দেব, তবে বিরতির পর। বলছিলাম একজন সেলিম মোল্লার কথা, যিনি ঝিটকা আনন্দমোহন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, যিনি এবার ক্ষমতাসীন দলের হয়ে উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চেয়েছিলেন, কিন্তু বিভাগীয় তদন্ত চলায় সেটা আর করতে পারেননি। তার সাথে যোগাযোগ করতে হবে, তবে তার আগে একটু জেনে নেওয়া দরকার এসব বাণিজ্যিক স্থাপনা তৈরির আগে স্কুল কমিটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়েছিল কিনা। হরিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নিগার সুলতানার সাথে কথা বলতে হবে। ওই যমুনা টিভি থেকে কথা বলেন যে তিনি অফিসে নেই, কথা হলো মোবাইল ফোনে। আসসালামু আলাইকুম। জানতে চাই ঝিটকা আনন্দমোহন স্কুলের মার্কেট তৈরির ব্যাপারে তাকে কিছু জানানো হয়েছে কিনা। তাহলে কথা বলা যাক উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে। ইলিয়াস মেহেদী জরুরি মিটিংয়ে অফিসের বাইরে আছেন, তার সাথেও কথা হলো মোবাইল টেলিফোনে। না, আমাদের কাছে কোনো পারমিশন নাই। তারা যে স্কুলের জমিতে বিক্রি করতেছে বা পজিশন বিক্রি করতেছে, এটা আমার নলেজে নেই। অর্থাৎ এসব স্থাপনা তৈরির আগে শিক্ষা কমিটির অনুমোদন নিতে হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশ্চিত করছেন স্থাপনা তৈরির আগে ঝিটকা স্কুলের ম্যানেজিং কমিটি কিংবা প্রধান শিক্ষক অনুমতি নেয়নি, এমনকি কোনো কাগজপত্র জমা দেয়নি। স্কুলের মূল ভবনের পাশের এই ভবনটি তৈরি করে দিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, যদিও মূল ভবনের পাশেই রয়েছে আগের এই জরাজীর্ণ টিনের আধা পাকা ঘর, যেখানে এখনো নিয়মিত চলে পাঠদান। তাহলে ম্যানেজিং কমিটি নিজস্ব তহবিল থেকে উন্নয়ন করল কোথায়? উন্নয়ন আর আয় ব্যয়ের হিসেব নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে, কিন্তু স্কুল কর্তৃপক্ষের কোনো সুস্পষ্ট জবাব নেই।
তারা দেখিয়ে দিচ্ছেন স্কুলটির ম্যানেজিং কমিটির সভাপতিকে, আর সভাপতি সাহেব আমাদেরকে এড়িয়ে চলছেন। কেন এড়িয়ে চলছেন সেটা নিশ্চয়ই অনুমান করতে কষ্ট হবার কথা নয়। এই অনুসন্ধান চলাকালে আমাদের কাছে আরও বেশ কয়েকটি স্কুলের অনিয়মের তথ্য আসে। এবার সেগুলোর দিকে একটু নজর দেয়া যাক। গোপালগঞ্জ জেলা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ও কবর এই জেলার টুঙ্গিপাড়ায়। এলাকার রাস্তাঘাট বেশ ঝকঝকে। এখানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের অভাব নেই। গোপালগঞ্জ সদর থেকে কিছুটা দূরে গোবরা গ্রাম। এই স্কুলটির কেতাবি নাম রুস্তম আলী চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়। কয়েকদিন আগে জরাজীর্ণ থাকলেও এখন বেশ সুন্দর ঝকঝকে ভবন তৈরি হয়েছে। অভিযোগ আছে এই ভবন আর স্কুলের উন্নয়ন পেতে গিয়েই প্রতিষ্ঠানটিকে জলাঞ্জলি দিতে হয়েছে তার আসল নাম। আমার মনে হয় এটা নাম পরিবর্তন করা উচিত না, কেন এখানে ব্যক্তিগত সম্পত্তি না। এটা আসলে রুস্তম আলী চৌধুরী ওনারা ভাই ছিলেন, চাচাতো ভাইটাই ওনারাও ছিলেন, কিন্তু প্রতিষ্ঠাতার মূল এই হলো আনোয়ার হোসেন চৌধুরী। দেবোত্তর সম্পত্তিতে গড়ে ওঠা এই বিদ্যালয়ের নাম ছিল শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠাতার নাম আনোয়ার হোসেন চৌধুরী। আনোয়ার হোসেন বেঁচে নেই, তবে তার স্ত্রী রয়েছেন। আনোয়ার হোসেন চৌধুরী ওনার নামে স্কুলই ছিল, সেই স্কুল এখন পাল্টায় আরেকজনের নাম দিয়েছে। তার জন্য অনেক কিছু সবাই করছে, তবুও বলছে কি যে না, স্কুল যখন ইনি করবে তো ছেলে, একজনের ছেলে, তাই স্কুল ওনার নামে, ওনার বাপের নামে। কথা হলো আনোয়ার হোসেনের ভাইয়ের ছেলে মিফতার হোসেনের সাথেও। এখনও এই যে উপজেলা, জেলা, গোপালগঞ্জ থেকে যে কাগজপাতি আসে শহীদ স্মৃতি নামেই আসে। রুস্তম আলী চৌধুরী তো কোথাও কোনো ইসেই নাই, এমন কোনো ব্যক্তিও না। এখন তার ছেলে ফাইন্যান্সে চাকরি করে আপনার এই শিক্ষা মন্ত্রণালয়, যার সুবাদে এই হেড মিস্ট্রেস আর সেই যোগ সাজস করিয়া একটা ভুয়া রেজুলেশনের মাধ্যমে তারপরে এই স্কুলটা এই করছে। অভিযোগের সত্যতা জানতে আমরা কথা বলতে চাই স্কুলটির প্রধান শিক্ষিকা তাহমিনা বেগমের সাথে। জানতে চাই কিভাবে এই নাম পাল্টে গেল। যখন স্কুলটা আমাদের পরিবর্তন হয়, তখন এই যে গ্রামবাসীকে নিয়ে প্রথমে একটা মিটিং হয় যে আমরা এই নামটা পরিবর্তন করতে চাই, কোনো আপত্তি আছে কি না। এরপরে আমরা আইনি যেভাবে এগোতে হয়, যেমন আপনি আমি পেপার বিজ্ঞপ্তি দিচ্ছি, আমি উকিল নোটিশ করিয়েছি যে কারো কোনো আপত্তি আছে কিনা নাম পরিবর্তনের ক্ষেত্রে, কোনো পাইনি। তার দাবি সকল নিয়ম মেনেই রেজুলেশন করে নাম পাল্টানো হয়েছে। 2013 সালের সেই গণ রেজুলেশনে দেখা যায় সেখানে 52 জন গ্রামবাসী স্বাক্ষর করেছেন, যেখানে অভিযোগকারী মিফতার হোসেন চৌধুরীর নাম ও স্বাক্ষরও আছে। যদিও মিফতারের দাবি এই সই জাল করা হয়েছে। গত 27 আগস্ট সকাল সকাল বেশ কিছু শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও স্থানীয় কিছু মানুষ স্কুলে হাজির হয়েছেন। তারা কথা বলতে চান। আমাদের আগে তো নাম ছিল শহীদ স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয়, কিন্তু আমাদের স্কুল তো অনেক অনেক অনুন্নত ছিল আর কি। তারপর উনি বললো যে আমরা এই নাম পরিবর্তন করলেই আমাদের স্কুলটা ডেভেলপ ভালো হয় আর কি। কে বললো? আজাদ চৌধুরী আর কি। তারপরে আমরা ওনার নামে সিদ্ধান্ত নিলাম, ওনার নামে স্কুল করলে যদি ভালো হয় হোক। স্থানীয়রা বলছেন শিক্ষা বোর্ডের উপপরিচালক আজাদ হোসেন চৌধুরী তাদের গ্রামেরই ছেলে। স্কুলের উন্নয়নের জন্য যখন তারা আজাদ হোসেনের কাছে যান, তখন তিনি স্কুলটির নাম পরিবর্তনের প্রস্তাব করেন। স্কুলটির ভগ্ন দশা বিবেচনায় গ্রামবাসী একত্রে নাম বদলের রেজুলেশনও করে। সে সময় আজাদ হোসেন স্কুলটির প্রতিষ্ঠা লগ্নে তার বাবা রুস্তম আলীর দানকৃত 1 একর জমির প্রসঙ্গটি সামনে আনেন। সেই জমির খাজনা রসিদ আমরা পেয়েছি। গোপালগঞ্জের পৌর ভূমি অফিস।
খাজনা আদায়ে দেখা যাচ্ছে জমির মালিকের নাম ওসমান চৌধুরী, যিনি রুস্তম আলীর বাবা। রুস্তম আলী 1975 সালে এই জমি স্কুলকে দান করেন। তবে স্কুল কর্তৃপক্ষ এখনও খাজনা দেয় ওসমান চৌধুরীর নামে। এবার সাব রেজিস্ট্রারের কাছে জানতে চাই, স্কুলে জমি দানের নিয়মটা কি? কোনো ব্যক্তির নামে করতে গেলে সেই ব্যক্তির ওই স্কুলের সম্পত্তিকে দান করতে হয়। সেটা অর্পণনামা দলিলকৃত সত্য অর্পণ দলিল বলা হয় আর কি। তার যে এই জমির উপরে সত্য ছিল, সে সত্যটা অর্পণ করে দেবে কাকে? সেই স্কুলকে। তাই এইখানে সেটা দেখা যায় যে অর্পণনামা দলিলটা হয়েছে, এটা সত্যার্পণ করাও হয়েছে, স্কুলের নামেই করা হয়েছে। অর্থাৎ এই জমির মালিক এখন স্কুল কর্তৃপক্ষ। দেখা যাক সেই দানকৃত জমি এখন কোথায় আছে। স্কুলের পাশ দিয়ে বয়ে চলছে মধুমতি নদী। নাম বদলের প্রস্তাবকদের একজন দেখালেন দানকৃত সেই জমি এখন কোথায় রয়েছে। যে গেটটা, এই গেটটাই আমার নিচে দিয়ে যে একটা লোক লুঙ্গি নাড়ে, ওইটা সব জমি এখন নদী গর্ভে। শোনা যাক ইমরান আলী কি বলেন। দাতা রুস্তম আলী চৌধুরী ছিল, আমরা যারা আছি তার বিটা ভাইয়ের বিটা, আমরা এই সাহায্য করব ব্যক্তিগত এই উদ্দেশ্য নিয়ে এটাকে নাম পরিবর্তন করা হয়। তাহলে প্রশ্ন হলো, নদীতে বিলীন হতে থাকা জমি দিয়ে কি করবে স্কুল কর্তৃপক্ষ? আর স্কুলের যাবতীয় উন্নয়ন তো করার কথা রাষ্ট্রের। সেক্ষেত্রে উন্নয়নের জন্যে নাম পরিবর্তন কতটা জরুরি ছিল, এর উত্তর জানতে হলে কথা বলতে হবে আজাদ হোসেন চৌধুরীর সাথে। কিন্তু তিনি দেশে নেই। 5 তারিখ গেছে গত বৃহস্পতিবার। 5 দিনের লেগে আমেরিকা গেছে? জি। কি ট্রেনিং ছিল না কি ছিল? বলতে পারি না। আজাদ হোসেন চৌধুরী প্রশিক্ষণ নিতে আমেরিকায় আছেন, তাই প্রশ্নগুলোর উত্তর জানা হলো না। তবে এলাকাবাসীর অনেকেই বলছেন হয়তো নিয়ম মেনেই নাম বদলানো হয়েছে। তবে সেক্ষেত্রে ব্যক্তি বিশেষে না গিয়ে স্কুলটির মূল প্রতিষ্ঠাতা অথবা শহীদ স্মৃতি নামটা রাখলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? এদিকে রাজধানীর একটি নামকরা স্কুলের কর্তৃপক্ষের বিরুদ্ধে লম্বা অভিযোগের তালিকা এসেছে আমাদের কাছে। স্কুলটির নাম উইলস লিটল ফ্লাওয়ার। সেখানে আমরা যাব, তবে আরও একটা বিরতির পর। বলছিলাম রাজধানীর একটি নামকরা স্কুলের কথা, যে স্কুলটির কর্তৃপক্ষের অভ্যন্তরীণ দ্বন্দ্বে দিনকে দিন শিক্ষার মান পড়ে যাওয়ার অভিযোগ আসে আমাদের কাছে। শিক্ষক অভিভাবকদের কেউ কেউ সরাসরি অভিযোগ করেন শুধু অভ্যন্তরীণ দ্বন্দ্বই নয়, নিয়োগ, ভর্তি, কেনাকাটা থেকে শুরু করে নানান পর্যায়ে অনিয়ম হচ্ছে। এসব অভিযোগ নিয়ে তারা শিক্ষা মন্ত্রণালয়ের দ্বারস্থ হয়েছেন। এবার তাহলে যাওয়া যাক সেই স্কুলটিতে। রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল 1956 সালে প্রতিষ্ঠিত এই স্কুলে বাংলা ও ইংরেজি মাধ্যম, ইংরেজি ভার্সন এবং কলেজ শাখা রয়েছে। শিক্ষার্থীর সংখ্যা প্রায় 9000 আর শিক্ষকের সংখ্যা 300-র বেশি। স্কুলটির পরিবেশ পরিস্থিতি নিয়ে কথা বলা যাক কয়েকজন অভিভাবকের সাথে। আগে যখন আর্মি প্রিন্সিপাল ছিল তখন যে মানটা ছিল, এখন সে মানের কিছুই নেই। ট্যুর তো মাত্র 4টা ক্লাস, এটা তো হইতেই পারে, সেটাও ঠিক মতো হয় না। এখন কমিটি দিয়ে ম্যাক্সিমাম টিচারগুলো চলে, টিচারদের নিজস্বতা বলে কিছু নেই। অভিভাবকদের মাঝে এক ধরনের ভয় কাজ করে। তারপরেও অনেকেই জানালেন স্কুলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কথা। ভারপ্রাপ্ত প্রিন্সিপাল বর্তমানে যারা কমিটিতে আছে গভর্নমেন্ট, তাদের সঙ্গে মিলমিশ করে তাদের সুবিধা দিতে যা যা দরকার উনি উদার মনে দিচ্ছে, যার কারণে তার গতি ঠিক আছে, উনি লেখাপড়ার দিকে মনোযোগ দিতে পারছেন। এমন অভিযোগের বিষয়ে নিশ্চিত হতে হবে। কথা বলা যাক স্কুলটির একজন শিক্ষকের সাথে। নাজমা আক্তার লাকি। কিছুদিন আগেও তিনি ছিলেন স্কুলটির ইংরেজি মাধ্যম শাখার প্রধান। ইলেকশন হওয়ার পরে চেয়ারম্যান যিনি এসেছেন, চেয়ারম্যান এবং গভর্নিং বডির যারা সদস্যরা আছেন, তারা মিলে টিচারদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করছে। খুবই স্কুলের মধ্যে এমন একটা মানে
অরাজকতা বিরাজ করছে, সবাই ভয়ে আতঙ্কে অস্থির। এ ব্যাপারে আমাদের প্রিন্সিপাল এই আবুল হোসেন স্যার যখন থেকে এসছেন তখন থেকে এই অবস্থা। তিনি ভারপ্রাপ্ত প্রিন্সিপালকেও কাঠগড়ায় তুলছেন, একই সাথে তুলছেন শিক্ষক নিয়োগ ও অর্থ আত্মসাতের নানান অভিযোগ। গত 7 আগস্ট অসৎ আচরণের জন্যে স্কুল কর্তৃপক্ষ নাজমা আক্তার লাকিকে বরখাস্ত করে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বা মাওসিতে জমা পড়া অভিযোগপত্রে দেখা যায়, শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশ আসার পরেও গত 4 বছর ধরে অধ্যক্ষ নিয়োগ দেয়া হয়নি। 6 মাসের মধ্যে নিয়োগ দেওয়ার বিধান থাকলেও ভারপ্রাপ্ত প্রিন্সিপালকে দিয়ে কাজ চালানো হচ্ছে। নতুন ভবনে সিসি ক্যামেরা, মোটর বসানো ও নিয়োগ দুর্নীতি সহ 19টি অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগ নিয়ে আমরা কথা বলতে চাই স্কুলটির ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আবুল হোসেন ও ম্যানেজিং কমিটির সভাপতি আরিফুর রহমান টিটুর সাথে। প্রথমেই মোবাইল ফোনে যোগাযোগ করা হয় ভারপ্রাপ্ত প্রিন্সিপালের সাথে। কথা বলার সময়ও দেন তিনি। আজকে তো কথা বলতে পারবো না, নরমালি খুব জরুরি থাকলে আসলে সে কথা বললেন, তবে কথা বলতে গেলেও সমস্যা হয়ে যাবে। দীর্ঘ অপেক্ষার পর স্কুল ম্যানেজিং কমিটির একজন সদস্য কথা বলতে এলেন। খুবই অসুস্থ আর গুরুত্বপূর্ণ মিটিং চলতেছে। আমার এইটাই খালি ওনার মুখ থেকে শোনা যাবে। এই ওনার জন্য আমি আইছি, উনি এমন অসুস্থ কথা বলতে পারছেন। ক্যামেরায় কথা না বলার শর্তে পরদিন দেখা করতে রাজিও হলেন। একদিন পর শেষ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রিন্সিপাল দেখা করলেন বটে, তবে অভিযোগের বিষয়ে কোনো কথাই বললেন না। এবার জানতে হবে অভিযোগগুলোর বিষয়ে কি করছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড। এ বিষয়ে মাওসির পরিচালক ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা হয়। তারা কেউ ক্যামেরায় কথা না বললেও জানিয়েছেন অভিযোগগুলো নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হবার অপেক্ষা করা ছাড়া এখন আর কি বা করার আছে? আর এই তদন্ত কবে কখন শেষ হবে সেটাও স্পষ্ট করে বলা যাচ্ছে না। তবে এটা নিশ্চয়ই কেউ চাইবেন না দুপক্ষের টানাটানিতে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের মতো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যেন ভুগতে না হয়। একইভাবে যেন ভুগতে না হয় ঝিটকা আনন্দমোহন স্কুলের শিক্ষার্থীদেরও। অনুসন্ধানের শুরুতে আপনাদের বলেছিলাম এই আনন্দমোহনের ম্যানেজিং কমিটির সভাপতি সেলিম মোল্লার নাম আমাদের নিয়মিত দর্শকদের কাছে পরিচিত মনে হতে পারে। যদি ভুলে গিয়ে থাকেন তাহলে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি। ইনভেস্টিগেশন 360 ডিগ্রির 149তম পর্বের অনুসন্ধানে উঠে এসেছিল সরকারি অফিসের পিয়ন মালি থেকে কোটিপতি বনে যাবার চমকপ্রদ ঘটনা। সেই অনুসন্ধানের কোটিপতি বাগান মালি হলেন আজকের এই সেলিম মোল্লা। গণপূর্ত মন্ত্রণালয়ের এই কর্মচারীর প্রথম পদ ছিল রমনা পার্কের মালিক। এরপর পদোন্নতি পেয়ে হয়েছিলেন অফিস সহকারী। অভিযোগ আছে যে স্কুল থেকে মাধ্যমিকের গণ্ডি পেরুতে পারেননি, এখন তিনি সেই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি। সেলিমুল্লার লেখাপড়া ছিল ক্লাস 7 পাস, আর তার লেখাপড়া হয় নাই। জিটকে হাই স্কুলের একটা সার্টিফিকেটের জন্য ঘুরছে, দেয় নাই তার, সেই স্কুলের সভাপতি সে। 2 বছর আগে চালানো সেই অনুসন্ধানে উঠে আসে একজন বাগান মালির কোটি কোটি টাকা মূল্যের বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, বাণিজ্যিক ভবনের তথ্য। কিন্তু তখন সেলিম মোল্লা এগুলো অস্বীকার করেছিলেন। বাড়িঘর কিছু নেই আমার ঢাকায় কোনো বাড়ি ঘর কোনো কিছু নেই। আমি তো নিজে অফিসারে বলছি যে যদি আমার ঢাকায় বাড়ি আর যদি ব্যাংকে যদি কোনো 1 লাখ টাকাও পায়, এই যে 1 লাখ টাকা নিয়ে থাকবে। কিন্তু ফ্ল্যাট ও গাড়ির নাম্বার সহ উল্লেখ করলে সুর পাল্টিয়ে ফেলেছিলেন তিনি। আমার নামে একটা নয়া গাড়ি আছে, ওই দেশে থাকে, ওটা এই যে ভাড়া চলে। পরিবারের নামে একটা গাড়ি আছে যেটা এই যে তারই নামে তারই। 2017 সালের এপ্রিল মাসে প্রচারিত সেই অনুসন্ধানে সেলিম মোল্লার আঙুল ফুলে কলাগাছ হবার কিছু সূত্র পাওয়া গিয়েছিল।
ছিটকা আনন্দমোহন স্কুলের অনিয়ম ও দুর্নীতি নিয়ে অনুসন্ধান চালাতে গিয়ে আমরা ধারণাও করিনি সেই সেলিম মোল্লার নাম আবারও আমাদের সামনে চলে আসবে। 2 বছর পর আমরা আবারও তার মুখোমুখি হতে চাই, কিন্তু এই দফায় তিনি আর কোনোভাবেই ধরা দিলেন না। মোবাইল ফোনে যোগাযোগ করা হলে উল্টো উত্তেজিত হয়ে যান। রায়টা করতেছে, এর আগেও তারা ওই টিভি দেখাইছে, আমরা বিক্রি করছি না কি করছি, আমরা যে ওইটা দিয়েই আমরা কাজ করছি, আমরা করতে অনুমতি নেব, এইটা লাগবো না, এটা আমাদের কমিটির ডিসিশন নেবো। এটাই স্কুলের তহবিল নিয়ে ৯-৬ হবার খবর কখনোই পায় না এসব শিক্ষার্থীরা। তাদের চোখ জুড়ে থাকে কেবলই ভালো কিছু করার স্বপ্ন, থাকে গুণীজনদের দেখানো পথে হেঁটে স্বপ্ন পূরণের তীব্র আকাঙ্ক্ষা। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই স্কুল কর্তৃপক্ষের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আর দুর্নীতি স্বপ্ন পূরণের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। স্কুলের তহবিল নিয়ে ৯-৬ হবার খবর শেষ পর্যন্ত শিক্ষার্থীদের কান পর্যন্ত গিয়ে পৌঁছায় না। তাদের চোখ জুড়ে থাকে ভালো কিছু করার স্বপ্ন, থাকে গুণীজনদের দেখানো পথে হেঁটে স্বপ্ন পূরণের তীব্র আকাঙ্ক্ষা। কিন্তু দিন শেষে এসব অনিয়ম আর দুর্নীতি, অভ্যন্তরীণ কোন্দল শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। আসলে আমাদের সবারই শিক্ষা জীবন শুরুর প্রথম স্কুলটিকে ঘিরে এক ধরনের তীব্র অনুভূতি কাজ করে, কিন্তু বাস্তবতা হলো অনুভূতি দিয়ে দুর্নীতি বন্ধ হয় না। দুর্নীতি বন্ধ করতে হয় নৈতিকতার চর্চা, সুষ্ঠু তদন্ত এবং কঠোর আইন প্রয়োগের মধ্য দিয়ে। প্রিয় দর্শক, আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে জানাতে পর্দায় দেখানো মাধ্যমগুলোতে যোগাযোগ করুন। আজ তাহলে এ পর্যন্তই। তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।